নয়াদিল্লির প্রধানমন্ত্রীর কাচের জানালায় মে মাসের রোদ পড়ে আছে। রোদটা সাদা নয়, হলদে নয়, এক ধরনের কঠিন রোদ। দিল্লির গরমে রোদেরও যেন রাজনীতি আছে। বাইরে বাতাস ঝাঁঝালো, ভেতরে এসি নরম ঠান্ডা। টেবিলে লাঞ্চের গন্ধ এখনো ভাসছে। রুটি, ডাল, পনির, সামান্য মশলার ঘ্রাণ। নরেন্দ্র মোদী কেদারায় শরীরটা একটু এলিয়ে দিলেন, চোখ বন্ধ করলেন। শরীর বিশ্রাম চাইছে, কিন্তু মন যেন বাংলাদেশের মানচিত্রে আটকে আছে। চোখ বন্ধ করলে ভেসে ওঠে এক বদলে যাওয়া ঢাকা। সেই ঢাকা যে একসময় অনেক হিসেবেই পরিচিত ছিল। সীমান্তের প্রশ্নে নরম, প্রাণীর প্রশ্নে অপেক্ষমান, নিরাপত্তার প্রশ্নে সাবধানী, আর কূটনীতির টেবিলে প্রায়ই অতিরিক্ত ভদ্র। দিল্লির করিডোরে অনেকের বিশ্বাস ছিল বাংলাদেশকে বোঝা কঠিন নয়। কখন চাপ দিতে হয়, কখন প্রশংসা করতে হয়, কখন চুপ থাকতে হয়, এই খেলাটা তারা বহুদিন ধরেই জানে। কিন্তু ইতিহাসেরও নিজের খেয়াল আছে। বাংলাদেশের রাজনৈতিক ঝড় বয়ে গেছে। গণ অভ্যুত্থানের পর পুরনো সমীকরণ আর আগের মতো নেই। ঢাকার ভাষা বদলাচ্ছে, ইসলামাবাদের সঙ্গে বরফ গলছে, সামরিক পর্যায়ে কথাবার্তা বাড়ছে। আর সেই আলোচনার মাঝখানে হঠাৎ এক খবর দিল্লির দুপুরে অস্বস্তির ছায়া ফেলেছে। পাকিস্তানের তৈরি যে F-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানের পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর নাকি এখন বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। মোদি চোখ খুললেন না, কিন্তু ভেতরে ভেতরে যেন একটি দরজা খুলে গেল। সিমুলেটর মানে শুধু প্রশিক্ষণ যন্ত্র না, সিমুলেটর মানে ভবিষ্যৎ যুদ্ধের ছায়া। আসল যুদ্ধবিমান আকাশে ওঠার আগেই পাইলটের মস্তিষ্কে যুদ্ধবিমান তৈরি হয়ে যায় সেখানে। আকাশের ভয়, রাডারের সংকেত, মিসাইল সতর্কতা, টার্গেট লক, জ্যামিং, পাল্টা চাল সব শেখা হয় মাটির একটি ঘরে বসে। দিল্লি জানে, যুদ্ধ অনেক সময় রানওয়ে থেকে শুরু হয় না, যুদ্ধ শুরু হয় প্রশিক্ষণ কক্ষের নীল আলোতে। বাংলাদেশের রাজনীতিতে বাইরের সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে বাতাস বদলাচ্ছে। এই বদলে যাওয়া বাতাসের ভেতরেই বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকস গুরুত্ব পেয়েছে। পাকিস্তান থেকে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল এসেছে, ঢাকায় বৈঠক হয়েছে। সামরিক টেবিলে উঠে এসেছে যুদ্ধবিমান, প্রশিক্ষণ, প্রযুক্তি, ভবিষ্যৎ সক্ষমতা। এই ধরনের বৈঠকে নাটক থাকে না, কেউ উচ্চস্বরে কথা বলে না, বড় বড় স্লোগান থাকে না। থাকে ফাইল, মানচিত্র, পাওয়ার পয়েন্ট, সক্ষমতার তুলনা, ঝুঁকির হিসাব আর ভবিষ্যতের অঙ্ক। কিন্তু ইতিহাসের বড় সিদ্ধান্ত অনেক সময় এমন শান্ত ঘরেই জন্ম নেয়। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের যুদ্ধবিমানের খোঁজে। পুরনো আকাশ দিয়ে নতুন যুদ্ধ ঠেকানো যায় না। এখন যুদ্ধবিমান মানে শুধু দ্রুত ওড়া নয়, যুদ্ধবিমান মানে রাডার, সেন্সর, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, দূরপাল্লার মিসাইল, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ এবং সবচেয়ে বড় কথা, প্রশিক্ষিত পাইলট। এই জায়গাতেই যে F-17 থান্ডার ব্লক 3 আলোচনা এসেছে। পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি এই বিমানকে ইসলামাবাদ বহুদিন ধরেই নিজের সামরিক শিল্পের সাফল্য হিসেবে তুলে ধরে। ব্লক 3 সংস্করণকে তারা দেখায় আধুনিক রাডার, উন্নত এভিওনিক্স, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সক্ষমতা এবং তুলনামূলক কম খরচে কার্যকর যুদ্ধবিমান হিসেবে। বাংলাদেশের জন্য প্রশ্নটি খুব বাস্তব। দাম কত? রক্ষণাবেক্ষণ কত সহজ? দ্রুত অপারেশনাল করা যাবে কিনা? পাইলটরা কত দ্রুত মানিয়ে নিতে পারবেন? যুদ্ধ পরিস্থিতিতে যন্ত্রাংশ ও প্রশিক্ষণ সহায়তা মিলবে কিনা? কারণ যুদ্ধবিমান শুধু আকাশের কবিতা নয়, এটি বাজেটের গদ্য। সিমুলেটরকে অনেকে ভুল করে ভিডিও গেমের মতো ভাবেন, কিন্তু সামরিক সিমুলেটর খেলনা নয়, এটি একটি যুদ্ধবিমানের আত্মার অনুশীলন ঘর। একজন পাইলট যখন প্রথমবার সিমুলেটরে বসেন, তিনি শুধু বোতাম চেনেন না, তিনি চাপ চিনতে শেখেন। কোথায় রাডার সতর্কতা আসবে, কোথায় শত্রু লক করবে, কোথায় নিজের মিসাইল ছাড়তে হবে, কখন পাল্টা জ্যামিং করতে হবে, কখন আকাশের উচ্চতা বদলাতে হবে। এসব শরীরের ভেতরে ঢুকিয়ে নেওয়ার নামই প্রশিক্ষণ। যুদ্ধে ভুলের দাম ভয়ঙ্কর। আকাশে ভুল মানে কখনো মিশন ব্যর্থ, কখনো জীবন শেষ। তাই আসল বিমানে ওঠার আগেই পাইলটকে শতবার যুদ্ধ করতে হয়, শতবার হাঁটতে হয়, শতবার ফিরে আসতে হয়। তারপর একসময় তার হাত আর মাথা এক হয়ে যায়। বাংলাদেশের যে F-17 ব্লক 3 সিমুলেটর আসার খবর তাই শুধু একটি প্রযুক্তি হস্তান্তরের খবর নয়, এটি ভবিষ্যতের সম্ভাব্য চুক্তির দরজায় নীরব কড়া নাড়া। কোনো দেশ সাধারণত এমন পূর্ণাঙ্গ যুদ্ধ সিমুলেটর স্থাপন করে তখনই যখন মূল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা গভীর হয়, অথবা অন্তত ভবিষ্যতের প্রস্তুতি শুরু হয়ে যায়। পাকিস্তানের হিসাবও এখানে পরিষ্কার। তারা চায় বাংলাদেশ যে F-17 ইকোসিস্টেমে প্রবেশ করুক। আগে প্রশিক্ষণ, তারপর পরিচিতি, তারপর আস্থা, তারপর হয়তো ক্রয় চুক্তি। অস্ত্রের বাজারে আস্থা একদিনে তৈরি হয় না। পাইলট যখন কোনো বিমানের ভাষা বুঝে ফেলেন, তখন সেই প্ল্যাটফর্মের সঙ্গে বাহিনীর এক ধরনের মানসিক সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশের হিসাবও কম গুরুত্বপূর্ণ নয়। যদি কখনো এই যুদ্ধবিমান নেওয়া হয়, পাইলটদের প্রস্তুত হতে অতিরিক্ত বছর নষ্ট হবে না। ইঞ্জিনিয়াররা আগেই সিস্টেম বুঝতে শুরু করবেন। কৌশলগত পরিকল্পনাবিদরা প্ল্যাটফর্মের সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আগে থেকেই কাজ করতে পারবেন। অর্থাৎ বিমান আসার আগেই আকাশের অনুশীলন শুরু। এটাই দিল্লির অস্বস্তির জায়গা।
ভারতের রাফাল যুদ্ধবিমান দক্ষিণ এশিয়ার আকাশ রাজনীতিতে একটি বড় প্রতীক। ভারত যখন রাফাল কিনল, সেটি শুধু একটি সামরিক কেনাকাটা ছিল না, সেটি ছিল আকাশে মর্যাদার ঘোষণা। দিল্লি যেন বলেছিল, আমাদের আকাশ আধুনিক, আমাদের প্রতিরোধ শক্তিশালী, আমাদের প্রতিপক্ষ সাবধান থাকুক। পাকিস্তান সেই প্রতীকের বিপরীতে দাঁড় করাতে চায় যে F-17 ব্লক 3। তাদের বক্তব্য, এটি তুলনামূলক কম খরচে কার্যকর, আধুনিক, যুদ্ধ পরীক্ষিত এবং আঞ্চলিক আকাশ যুদ্ধে বাস্তবসম্মত প্ল্যাটফর্ম। এই তুলনার ভেতরে প্রযুক্তির পাশাপাশি মনস্তত্ত্বও আছে, কারণ আকাশযুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটি ভয় ও আত্মবিশ্বাসের লড়াই। যে বাহিনী আগে শত্রুকে শনাক্ত করবে, আগে সিদ্ধান্ত নেবে, আগে আঘাত হানবে, তার সুবিধা আগে। আর আধুনিক যুদ্ধে চোখে দেখা লড়াইয়ের জায়গা ক্রমশ কমছে। এখন দূর থেকে রাডারে দেখা, ডেটা লিঙ্কে তথ্য পাওয়া, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলে আঘাত করা, এসবই বড় বাস্তবতা। যে F-17 ব্লক 3-র আলোচনায় তাই বারবার উঠে আসে AES এর রাডার, উন্নত এভিওনিক্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, দূরপাল্লার মিসাইল। এসব শব্দ সাধারণ মানুষের কাছে কঠিন, কিন্তু সহজ করে বললে অর্থ দাঁড়ায় শত্রুকে আগে দেখতে পারা, নিজেকে যতটা সম্ভব লুকিয়ে রাখা এবং দূর থেকে আঘাতের প্রস্তুতি নেওয়া। তবে যুদ্ধবিমানের কাগজে সক্ষমতা আর বাস্তব যুদ্ধের ফল এক জিনিস নয়। বাস্তব যুদ্ধ নির্ভর করে পাইলটের দক্ষতা, অস্ত্রের মান, রাডার নেটওয়ার্ক, গ্রাউন্ড সাপোর্ট, কমান্ড সিস্টেম এবং পুরো বাহিনীর সমন্বয়ের উপর। বাংলাদেশ যদি যে F-17 নিয়ে এগোয়, তাহলে শুধু বিমান কেনা যথেষ্ট হবে না, দরকার হবে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ কাঠামো, অস্ত্র প্যাকেজ, লজিস্টিক্স সাপোর্ট এবং সবচেয়ে বড় কথা, নিজস্ব কৌশলগত ডক্ট্রিন। সিমুলেটর সেই দীর্ঘ পথের প্রথম দরজা। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শুধু আকাশের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর এখন আর শুধু মাছ ধরার জলরাশি নয়, এটি বাণিজ্য পথ, জ্বালানি নিরাপত্তা, গভীর সমুদ্র বন্দর, সাবমেরিন কেবল, সামুদ্রিক সম্পদ এবং ইন্দো প্যাসিফিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ অক্ষ। যে রাষ্ট্র বঙ্গোপসাগরের আকাশ ও সমুদ্রকে একসঙ্গে বুঝবে, সেই রাষ্ট্র ভবিষ্যতের নিরাপত্তা খেলায় এগিয়ে থাকবে। যে F-17 ব্লক 3 নিয়ে আলোচনায় তাই শুধু আকাশ যুদ্ধ নয়, সামুদ্রিক আঘাত সক্ষমতার কথাও আসে। মেরিটাইম স্ট্রাইক শব্দটি শুষ্ক, কিন্তু এর বাস্তবতা গভীর। সমুদ্রের উপর শত্রু জাহাজ, নৌঘাঁটি, চলমান যুদ্ধজাহাজ, এসব লক্ষ্যবস্তুতে নজরদারি ও আঘাতের সক্ষমতা আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দেশের দক্ষিণ দরজা বঙ্গোপসাগর। এই দরজা দিয়ে আসে বাণিজ্য, খাদ্য, জ্বালানি, ভবিষ্যৎ সম্ভাবনা। এই দরজা নিরাপদ না থাকলে উন্নয়নের শহরও নিরাপদ থাকে না। আধুনিক যুদ্ধবিমান যদি আকাশের পাশাপাশি সমুদ্র পর্যবেক্ষণ ও আঘাত সক্ষমতায় যুক্ত হয়, তাহলে বাংলাদেশ শুধু সীমান্ত পাহারা দেবে না, সে তার নীল জলসীমাকেও শক্ত ভাষায় রক্ষা করতে পারবে। দেশপ্রেম কখনো কখনো খুব নীরব জিনিস। এটি শুধু পতাকা ওড়ানো নয়, এটি সমুদ্রের উপর অদৃশ্য নজরদারি, এটি পাইলটের প্রশিক্ষণ, এটি হ্যাঙ্গারের ভেতরে ইঞ্জিনিয়ারদের ঘাম, এটি রাষ্ট্রের সিদ্ধান্ত, আমার আকাশ, আমার সমুদ্র, আমার নিরাপত্তা। ভারতের অস্বস্তি শুধু একটি সিমুলেটর নিয়ে নয়, অস্বস্তি আসলে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতার দিকে। দীর্ঘ সময় ধরে দিল্লি অভ্যস্ত ছিল এমন এক বাংলাদেশে যাকে তারা খুব ভালোভাবে পড়তে পারে। কোন ইস্যুতে কতটা চাপ দিলে কি প্রতিক্রিয়া আসবে, কোন পথে কথা বললে ঢাকা নরম হবে, কোন বিষয়ে চুপ থাকলে সময় পার হবে, এই অভ্যাস ছিল বহুদিনের। কিন্তু গণ অভ্যুত্থানের পর সেই পুরনো ভাষা বদলেছে। ঢাকা এখন বহু দরজা খোলার চেষ্টা করছে, পাকিস্তানের সঙ্গে সামরিক আলোচনায় বসছে, চীনের সঙ্গে সম্পর্কের হিসাব রাখছে, পশ্চিমের সঙ্গে যোগাযোগ করছে, আবার নিজের স্বার্থের জায়গাও নতুন করে লিখতে চাইছে। এটাই দিল্লির অস্বস্তি, কারণ যে প্রতিবেশীর বিকল্প আছে তাকে চাপ দেওয়া কঠিন, যে প্রতিবেশী সামরিক প্রশিক্ষণের নতুন পথ খোলে তাকে অবহেলা করা কঠিন, যে প্রতিবেশী নিজের আকাশসীমাকে গুরুত্ব দেয় তাকে কেবল কূটনৈতিক সৌজন্যে বেঁধে রাখা যায় না। বাংলাদেশ পাকিস্তানের কথা বলছে মানেই ইতিহাস মুছে যাচ্ছে না। 1971 আছে, থাকবে। জাতির স্মৃতিতে রক্তের দাগ মুছে যায় না, কিন্তু রাষ্ট্রনীতি শুধু স্মৃতির ওপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়ায় ভবিষ্যতের হিসাবেও। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা যদি হয়, তা আবেগ দিয়ে নয়, হিসাব দিয়ে হবে। বাংলাদেশের স্বার্থ, বাজেট, সক্ষমতা, প্রশিক্ষণ ও কৌশলগত ভারসাম্য এসব বিবেচনা করেই হবে। এখানে মূল কথা একটাই, বাংলাদেশ কারো শিবিরের চাকর হতে চায় না, বাংলাদেশ নিজের স্বার্থের রাষ্ট্র হতে চায়। প্রতিরক্ষা মহলে আলোচনা আছে বাংলাদেশ ভবিষ্যতে বড় প্যাকেজে যে F-17 ব্লক 3 বিবেচনা করতে পারে। সংখ্যা হিসেবে 48 যুদ্ধবিমানের কথাও ঘুরছে। প্রথম স্কোয়াড্রন প্যাকেজ, প্রশিক্ষণ, অস্ত্র, লজিস্টিক্স সাপোর্ট, সব মিলিয়ে এটি কখনো বাস্তব চুক্তিতে রূপ নেয়, তবে তা হবে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে বড় বাঁক। কিন্তু বড় চুক্তির সঙ্গে বড় প্রশ্নও আসে। এই বিমান কত বছর কার্যকর থাকবে, ভবিষ্যৎ আপগ্রেড কেমন হবে, অস্ত্র প্যাকেজ কত শক্তিশালী, চীন পাকিস্তানি সরবরাহ চেইন কতটা নির্ভরযোগ্য, ভারতের প্রতিক্রিয়া কি হবে,
পশ্চিমা সম্পর্কের ওপর এর প্রভাব কতটা? বাংলাদেশ কি এক প্ল্যাটফর্মের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়বে? এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যাবে না। একটি যুদ্ধবিমান কেনা মানে শুধু শত্রুকে ভয় দেখানো নয়, নিজের বাহিনীকেও দীর্ঘদিন চালানোর দায় নেওয়া। বিমান ঘাঁটির অবকাঠামো বদলানো, পাইলট তৈরি করা, গ্রাউন্ড ক্রু তৈরি করা, অস্ত্র মজুত রাখা, সফটওয়্যার আপডেট করা, খরচ বহন করা। রাষ্ট্রের শক্তি আবেগে শুরু হতে পারে, কিন্তু টিকে থাকে হিসাবের ওপর। বাংলাদেশ যদি সত্যি এই পথে হাঁটে, তবে তাকে আবেগ ও বাস্তবতার মাঝখানে সেতু বানাতে হবে। দেশপ্রেম থাকবে, কিন্তু চোখ বন্ধ করে নয়। কৌশল থাকবে, কিন্তু অস্থিরতা নিয়ে নয়। আকাশ শক্ত হবে, কিন্তু অর্থনীতিকে ভেঙে দিয়ে নয়। এই ভারসাম্যই বড় রাষ্ট্রচিন্তার পরীক্ষা। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে বৃষ্টির গন্ধ। শহরের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছে। কারো ঘরে ফ্যান ঘুরছে, কারো ঘরের জানালা খোলা। কোনো মা সন্তানের গায়ে পাতলা চাদর টেনে দিচ্ছেন, কোনো বাবা ঘুমের ভেতরেও অফিসের হিসাব ভাবছেন। শহরের এক কোণে সামরিক প্রশিক্ষণ স্থাপনার একটি ঘরে আলো কমিয়ে রাখা হয়েছে। ভেতরে নীল স্ক্রিন জ্বলছে, ককপিটের মতো একটি সিট, সামনের ডিসপ্লে, পাশে বোতাম, ভার্চুয়াল রাডারে একটি বিন্দু। একজন তরুণ পাইলট নিঃশব্দে বসে আছে, তার কাঁধ শক্ত, চোখ স্থির। বাইরে বৃষ্টি নামতে শুরু করেছে, প্রথমে টুপটাপ, তারপর ঝমঝম। হেডসেটে নির্দেশ আসে, স্ক্রিনে লাল বিন্দুটি এগিয়ে আসে। এই ঘরে কোনো আসল যুদ্ধ নেই, কোনো আসল মিসাইল নেই, কিন্তু আগুনের সামান্য নড়াচড়ায় অনুশীলিত হচ্ছে ভবিষ্যতের যুদ্ধ। একদিন যদি সত্যি আকাশে উঠতে হয়, যদি সত্যি সিদ্ধান্ত নিতে হয়, যদি সত্যি দেশের আকাশে কেউ দম্ভ নিয়ে ঢুকতে চায়, তখন এই রাতের ঘাম, এই সিমুলেটরের নীল আলো, এই অনুশীলনী হয়তো পাইলটের হাতকে স্থির রাখবে। নয়াদিল্লির কোনো ঘরে হয়তো তখন, ইসলামাবাদের কোনো দপ্তরে হয়তো ফাইল বন্ধ হচ্ছে, আর ঢাকায় বৃষ্টির শব্দের নিচে এক তরুণ পাইলট নীরবে শিখছে আকাশ শুধু মেঘের নয়, আকাশ শুধু কবিতার নয়, আকাশ সার্বভৌমত্বের। স্ক্রিনে লাল বিন্দু আরও কাছে আসে, পাইলট শ্বাস ধরে রাখে, তার আঙুল কন্ট্রোলে স্থির। কেউ জানে না যে F-17 সত্যি কবে বাংলার আকাশে উঠবে, কেউ জানে না এই সিমুলেটর শেষ পর্যন্ত কত বড় চুক্তির দরজা খুলবে। কিন্তু একটি জিনিস বদলে গেছে, বাংলাদেশ আর শুধু অপেক্ষা করছে না, বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। আর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রস্তুত একটি বাংলাদেশের নীরবতাই সবচেয়ে বড় সাইরেন।